আজকে আমরা অনুসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে বিভক্তি, নির্দেশক এবং কারক সম্পর্কে একটু আলোচনা করিয়েছি এবং সেই সম্পর্কে আশা করছি একটুখানি ধারণা দিতে পেরেছি। আর আজকে আমরা অনুসর্গ সম্পর্কে আলোচনা করে নেব। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা অন্য কোনো সাবজেক্টের সাজেশন চাইছো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের সেম নামে ইউটিউব চ্যানেল খোলা আছে, লিঙ্ক আমি না দিয়ে থাকলেও তোমরা ইউটিউবে গিয়ে নাম সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। দেখো, এতদিন আমরা জেনে এসেছি যে কারক এবং বিভক্তি এবং নির্দেশক এই দুটো জিনিসই বাক্যের মধ্যে কারক সম্পর্ক প্রকাশ করতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এতদিন আমরা জেনে এসেছি। তো আজকে আমরা জানবো যে এই বাক্যের মধ্যে কারক সম্পর্ক প্রকাশ করতে আরও একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটা হলো অনুসর্গ। আমরা অনুসর্গ আমাদের কথার মাধ্যমেই বলে থাকি। আমরা ধরো কাউকে বলছি যে গাছ থেকে নেমে এসো, বা ধরো বলছি আমার কাছে কলমটা নেই, বা টেবিলের ওপর থেকে আমার বইটা নিয়ে এসো, আজকে অলোকের সঙ্গে দেখা করতে যাব। এরকম যখন আমরা কথা বলছি, এই যে আমরা বলছি থেকে, সঙ্গে, কাছে, এই যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু অনুসর্গ। এগুলো কি আমাদের বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক নির্দেশ করছে। ধরো যদি বলা হয় যে গাছ থেকে নেমে এসো, কোথা থেকে নেমে আসবে? যদি তুমি এই মাঝখানে থেকে ওয়ার্ডটাই ব্যবহার না করো তাহলে কি তোমার বাক্যের কোনো মিনিং দাঁড়াবে? গাছ নেমে এসো এই বাক্যটার কি কোনো মিনিং হচ্ছে? কোনো মানেই তো হচ্ছে না। যখন তুমি এই থেকে অনুসর্গটা এখানে ব্যবহার করবে, গাছ থেকে নেমে এসো বলবে, তখনই তোমার বাক্যের একটা পূর্ণ মিনিং বোঝাবে, একটা পূর্ণ মানে বোঝাবে যে তুমি কাউকে গাছ থেকে নেমে আসতে বলছো। কোথা থেকে নেমে আসতে বলছো সেটাই যদি তুমি না বলতে পারো তাহলে তুমি অনুসর্গটা যদি তুমি ব্যবহারটাই না করো তাহলে তুমি বোঝাবে কি করে যে তুমি আসলে কি বলতে চাইছো? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অনুসর্গের গুরুত্বটা বাক্যের মধ্যে কোথায়। তুমি যদি বাক্যের মধ্যে অনুসর্গটাই ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার বাক্যের মানেটাই স্পষ্টভাবে তুমি বোঝাতে পারবে না কাউকে। তাহলে দেখো, অনুসর্গের কিন্তু একটা সংজ্ঞা আছে, আর সেই সংজ্ঞাটা তোমরা কোন বই থেকে কিভাবে পড়ছো জানি না, কিন্তু সব বইয়ে মোটামুটি ভালোভাবে দেওয়া আছে। আমার কাছে বাংলা ট্যালেন্ট বুস্টার, 7টা ট্যালেন্ট বুস্টারের বাংলা বই আছে সহায়িকা, আর তার পেছনে 490 পেজে যে অনুসর্গের একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা আমার মনে হলো পারফেক্ট সংজ্ঞা, সেই জন্য আমি তোমাদেরকে এটাই রেফার করছি। যে সকল সার্থক শব্দ বিশেষ্য সর্বনাম বা বিশেষ্য স্থানীয় পদের পরে বসে বা কখনো আগে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে তাদের বলা হয় অনুসর্গ। কখনো কখনো আগে বসে, কখনো কখনো পরে বসে। যেরকম এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, গাছ থেকে নেমে এসো, আমার সঙ্গে দেখা করতে, অলোকের সঙ্গে দেখা করতে যেতে হবে, আমার কাছে কলমটা নেই, এইগুলো হচ্ছে পরে বসেছে, তাই না? গাছ থেকে নেমে এসো এখানে পরে বসেছে, গাছের পরে বসেছে, কিন্তু কখনো কি দেখেছো যে অনুসর্গ বাক্য শুরুর একদম প্রথমেই বসেছে? দেখোনি তো? আমি আজকে দেখাচ্ছি। এখানে দেখো, যখন আমরা খুব গানের ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার করে থাকি, বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সারা বেলা। বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সারা বেলা, কাজটা নেই, কাজটা কিছুই নেই, তাই জন্য বলছে বিনা কাজে, তাই না? তো এখানে যে বিনা কথাটা, এটাই কিন্তু অনুসর্গ, আর সেটা আমাদের বাক্যের সবার প্রথমে ইউজ হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি অনুসর্গ বাক্যের আগেও কখনো কখনো বসে, সেটা আমরা এই উদাহরণটা দেখেই বুঝতে পারছি। তাহলে এর যে এই সংজ্ঞাটা দিয়েছে সেটা তো একদম ঠিকঠাক দিয়েছে। বিশেষ্য সর্বনাম বা বিশেষ্য স্থানীয় পদের কখনো আগে বসে কখনো পরে বসে, এবং ওর একটাই কাজ, সেটা হচ্ছে শব্দ বিভক্তির কাজ করে। দুটো শব্দের মধ্যে নিজের কারক সম্পর্ক প্রকাশ করতে সাহায্য করে এবং বাক্যটার একটা সম্পূর্ণ ঠিকঠাক মিনিং দেয়। যদিও অনুসর্গটা তুমি ঠিক করে ব্যবহার না করো তাহলে তুমি বোঝাতেই পারবে না কাউকে যে তুমি কি বলতে চাইছো। অনুসর্গের জন্যই কিন্তু আমরা বাক্যটা সুন্দরভাবে বলতে পারি এবং আমাদের কথাটা সবাই ভালোভাবে বুঝতে পারে। তো অনুসর্গ আমাদের কয় প্রকার? অনুসর্গ হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে নামপদজাত অনুসর্গ বা নামপদজাত বা শব্দজাত, আর একটা হচ্ছে ক্রিয়াজাত। তো এখানে দেখো আমাদের আছে শব্দজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গের 2টি ভাগ আছে। তো শব্দজাত অনুসর্গ কাকে বলে? এখানে দেখো আছে যে যেসব অব্যয় শব্দ অনুসর্গ হিসেবে ব্যবহৃত। এখানটা দেখা থেকে আমি তো বলবো যে এখানটা দেখো আমাদের ট্যালেন্ট বুস্টারের যে সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে কোনো সংজ্ঞা দেওয়া নেই, এখানে জাস্ট নামপদজাত অনুসর্গকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে তদ্ভব, আর একটা হচ্ছে বিদেশি। তো এখানে 3টে শব্দে ভাগ করেছে। তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত। আমি জাস্ট তোমাকে নামপদজাত অনুসর্গগুলো এইসবগুলো ভালো করে বলে দিই। তো শব্দজাত অনুসর্গ বা নামপদজাত অনুসর্গ কাকে বলে? যেসব অব্যয় শব্দ
অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাদের শব্দজাত অনুসর্গ বলে। অব্যয় মানে নিশ্চয়ই তোমরা বোঝো, যেগুলো আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করে থাকি। দ্বারা, বিনা, জন্য, কর্তৃক, ছাড়া, তবে, দরুন, মাঝে, ভিতর, বাহির, সঙ্গে, সাথে, এই যেগুলো অব্যয়, এই অব্যয় শব্দগুলো যখন আমরা অনুসর্গ হিসেবে ব্যবহার করি তখন সেগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ বা নামপদজাত অনুসর্গ। আর যখন কোনো ক্রিয়া বা ধাতু বা ক্রিয়া থেকে উদ্ভূত কোনো শব্দ যখন আমরা অনুসর্গ হিসেবে ব্যবহার করি তখন সেটা ক্রিয়াজাত অনুসর্গ হয়ে যায়। যেরকম হতে, চেয়ে, করে, থেকে, দিয়ে, লেগে বা লাগি, এইসব কথাগুলো আমরা ক্রিয়াজাত অনুসর্গ বলবো, কারণ এগুলো আমাদের ক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে, তাই না? হওয়া ধাতু থেকে হইতে, চাওয়া ধাতু থেকে চাইতে, মানে এগুলো তো এক একটা ক্রিয়া। হওয়া একটা ক্রিয়া, চাওয়া একটা ক্রিয়া, করা একটা ক্রিয়া, থাকা একটা ক্রিয়া, দিয়ে একটা ক্রিয়া, তো এগুলো তো সবই এক একটা ক্রিয়া, সেই জন্য এগুলো ক্রিয়াজাত অনুসর্গ। আর এগুলো যেগুলো আছে দ্বারা, জন্য, বিনা, কর্তৃক, এগুলো তো এক একটা অব্যয়, এটা তো আমরা পড়ে এসেছি, তাই না? অব্যয় কাদেরকে বলে সেটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে অব্যয়, এগুলো তো আমাদের অব্যয় পদ, তাহলে এগুলোকে যখন আমরা অনুসর্গ হিসেবে ব্যবহার করবো তখন সেগুলো হবে শব্দজাত অনুসর্গ। যেরকম যদি আমরা বলি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচিত, বা রবীন্দ্রনাথের দ্বারা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচিত। বিনয় সহকারে কথা বলো, তোমার জন্য এই খাবারটা এনেছি, এইগুলো সব অব্যয়, তাই না? এই যে জন্য, কর্তৃক, সহকারে, এগুলো তো সব অব্যয়, তাহলে এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ। আর যদি আমরা বলি যে চোখ দিয়ে জল পড়ছে, আবার গাছ থেকে ফল পড়লো, তাহলে এগুলো তো এক একটা ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের এগুলো তো এক একটা ক্রিয়াপদ, সেই জন্য আমাদের এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে অনুসর্গের গঠনগত শ্রেণীবিভাগ, অনুসর্গ কাকে বলে এবং অনুসর্গের একটা পার্টিকুলার ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। তো অনুসর্গটা আমাদের কমপ্লিট হলো। তো আজকে ভিডিও পর্যন্ত থাক, নইলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তোমাদের মাথায় বেশি প্রেশার দিয়ে লাভ নেই। তো পরের ভিডিওতে আমরা কারক কয় প্রকার সেটা পড়বো, ঠিক আছে? তবে তার আগে তোমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিতে পারো, সেটা হচ্ছে শব্দ বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য। এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে মানে মাধ্যমিকে চলে আসে যে শব্দ বিভক্তি অনুসর্গের মধ্যে একটি বা দুটি পার্থক্য লেখো। তো দেখো আমি এখানে তোমাদেরকে যে কোনো দুটো পার্থক্য বলছি, যে দুটো তোমরা পরীক্ষাতে লিখতে পারো। একটা হচ্ছে শব্দ বিভক্তির চিহ্নগুলো অর্থহীন, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। আর শব্দ বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই, অনুসর্গের স্বাধীন প্রয়োগ আছে। ব্যাস, এই দুটো যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়া আমার এখানে যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, আর এখান থেকে যে দুটো হচ্ছে পার্থক্য তোমাদের ভালো লাগবে সেই দুটো পার্থক্য তোমরা মুখস্থ করে পরীক্ষার জন্য রেডি করে নিতে পারো, ঠিক আছে? তো দেখো আজকে আমরা অনুসর্গ কমপ্লিট করে নিলাম, পরের ভিডিওতে আমরা কারক কমপ্লিট করে নেব, ঠিক আছে? আর আজকে ভিডিও পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। এই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও, আর নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো।